আজকের আলোচনা শুরু হচ্ছে ইতিহাসের এক বিস্ময়কর চরিত্রকে নিয়ে, লিওনার্দো দ্য ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি নামটা শুনলেই যেন কত কিছু মনে আসে। ঠিক, মোনালিসার হাসি, দ্য লাস্ট সাপার। কিন্তু আমরা শুধু তার শিল্পীর সত্তা নয়, বরং তার বিজ্ঞানী, উদ্ভাবক, প্রকৌশলী সত্তাগুলো নিয়েও গভীরে যাব। হ্যাঁ, কিভাবে একজন মানুষ এত কিছু হতে পারেন সেটাই তো আশ্চর্য। একদম। আমাদের হাতে লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনকথা থেকে পাওয়া বেশ কিছু তথ্য আছে। হুম। আজকের লক্ষ্য হল এগুলো ঘেঁটে বোঝা, কিভাবে তিনি এত ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এতটা পারদর্শী হলেন। এটা কি শুধু প্রতিভা, নাকি অন্য কিছু? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। চলুন দেখি কতটা গভীরে যাওয়া যায়। তাহলে শুরু করা যাক এই অসাধারণ মানুষটার জীবনের অলিগলি ভ্রমণ, জন্ম থেকে শেষ দিন পর্যন্ত। শুরুটা তো হয়েছিল ইটালির এক ছোট্ট গ্রামে, ভিঞ্চি। হ্যাঁ, ১৪৫২ সালের ১৫ই এপ্রিল, ভিঞ্চি গ্রাম। তার পুরো নামটাও বেশ মজার, লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি, ভিঞ্চির পিয়েরোর ছেলে লিওনার্দো। বাবা ছিলেন নোটারি, বেশ পরিচিত। কিন্তু মা, ক্যাথারিনা, তিনি ছিলেন সাধারণ কৃষক পরিবারের। আর তাদের সম্পর্কটা বিবাহ বহির্ভূত ছিল। সেই কারণে লিওনার্দো শৈশবটা হয়তো একটু অন্যরকম কেটেছিল, প্রথাগত শিক্ষার সুযোগ কম ছিল। কিন্তু কৌতূহল, সেটা ছিল অদম্য। ঠিক, আর এখানেই হয়তো তার বিশেষত্বটা তৈরি হচ্ছিল। একদম। প্রথাগত শিক্ষার চাপ নেই, তাই মন চলে গেছে প্রকৃতির দিকে। ছোটবেলা থেকে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ানো, পাখি দেখা, নদীর স্রোত পর্যবেক্ষণ করা। আর শুধু দেখাই নয়, সেগুলো খাতায় এঁকে রাখা। এই চুপচাপ ছেলেটার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। শোনা যায় তিনি নাকি খাঁচার পাখি কিনে উড়িয়ে দিতেন। হ্যাঁ, শুধু তাদের ওড়ার ভঙ্গিটা আরও ভালোভাবে দেখবেন বলে। ভাবা যায়। প্রকৃতির প্রতি এই যে টান, এই খুঁটিয়ে দেখার অভ্যাস, এটাই কি পরে তার কাজের ভিত্তি হয়ে ওঠেনি? অবশ্যই। শৈশবের এই পর্যবেক্ষণ তার পরিণত বয়সের কাজে স্পষ্ট দেখা যায়। মানবদেহ হোক বা প্রাকৃতিক দৃশ্য, সবই জীবন্ত। তিনি শুধু বাইরের রূপটা দেখতেন না, ভেতরের গঠন, কার্যকারণ এসব বুঝতেন। আর হয়তো সামাজিকভাবে কিছুটা একা থাকার কারণে প্রকৃতির রহস্য ভেদ করার দিকেই বেশি ঝুঁকেছিলেন। ১৪ বছর বয়সে তার জীবনে একটা বড় পরিবর্তন এলো। ফ্লোরেন্সে আসা। ইতালির শিল্প আর সংস্কৃতির কেন্দ্র তখন। বাবা তাকে নিয়ে এলেন আন্দ্রেয়া দেল ভেরোকিওর কর্মশালায়, শিক্ষানবিশ হিসেবে। আর ওই কর্মশালাগুলো, বোত্তেগা, ওগুলো কিন্তু শুধু আঁকা শেখার জায়গা ছিল না। তাই কি কি শেখানো হতো? আঁকা, ভাস্কর্য তো বটেই, সাথে ধাতুর কাজ, কারিগরি বিদ্যা, রসায়ন, জ্যামিতি, অনেক কিছু। বাহ, একটা মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার। একেবারে। লিওনার্দোর মতো প্রতিভার বিকাশের জন্য একদম আদর্শ পরিবেশ। তিনি যেন স্পঞ্জের মতো সব শুষে নিচ্ছিলেন। আর সেখানেই তার প্রথম প্রকাশটা ঘটে, তাই না? ওই যে গল্পটা আছে। হ্যাঁ, ভেরোকিওর ব্যাপটিজম অফ ক্রাইস্ট ছবির দেবুতাকার গল্পটা। লিওনার্দো এমন এঁকেছিলেন যে বলা হয় ভেরোকিও নাকি তুলি ধরাই ছেড়ে দেন। গল্পটা সত্যি হোক বা একটু অতিরঞ্জিত, এটা বোঝায় যে খুব অল্প বয়সেই তার দক্ষতা ছিল ব্যতিক্রমী। তার কাজে শুরু থেকেই একটা মনস্তাত্ত্বিক গভীরতা ছিল, তাই তো? ঠিক। রেনেসাঁ শিল্পীরা যখন ফর্ম বা ধর্মীয় গাম্ভীর্যে মগ্ন, লিওনার্দো তখন মানুষের ভেতরের আবেগটা ধরতে চাইছেন। এরপর তো তিনি স্বাধীন শিল্পী হিসেবে কাজ শুরু করলেন, খ্যাতিও ছড়ালো। তার বিশেষত্বই ছিল মানুষের অনুভূতিগুলোকে ছবিতে ফুটিয়ে তোলা, জীবন্ত করে তোলা। আচ্ছা, এবার একটু তার বিখ্যাত কাজগুলো নিয়ে কথা বলা যাক। যেমন ধরুন দ্য লাস্ট সাপার। ওহ, দ্য লাস্ট সাপার, মিলানের সান্তা মারিয়া দেল্লে গ্রাৎসি গির্জার দেয়ারে আঁকা এক মাস্টারপিস। ১৪৯০-এর দশকে আঁকা, কি অসাধারণ নাটকীয় মুহূর্ত। যিশু বলছেন, তোমাদের মধ্যে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আর সেই ঘোষণার পরের মুহূর্তটা, প্রত্যেক শিষ্যের অভিব্যক্তি আলাদা। কেউ অবাক, কেউ রেগে গেছে, কেউ দুঃখী, কেউ ভয়ে জড়সড়। যেন ১৩ জন বাস্তব মানুষের জীবন্ত ছবি। এটা কি রেনেসাঁ মানবতাবাদের প্রতিফলন? অবশ্যই। মধ্যযুগের শিল্পের ফোকাস ছিল মূলত দেবত্ব, কিন্তু রেনেসাঁসে, বিশেষ করে লিওনার্দোর কাজে, মানুষের আবেগ, অভিজ্ঞতা, মনস্তত্ত্ব, এগুলোই মুখ্য হয়ে উঠছে। চরিত্রগুলো আর প্রতীকী নয়, রক্তমাংসের মানুষ। একদম। আর দ্য লাস্ট সাপারের কম্পোজিশন, জ্যামিতিক বিন্যাস, পার্সপেক্টিভের ব্যবহার, উফ!
সেখানেও তার শিল্পী সত্তার সাথে প্রকৌশলী সত্তার একটা মেলমেশ দেখা যায়, তাই না? হ্যাঁ, সবকিছু এমনভাবে সাজানো যেন দর্শকের চোখ ন্যাচারালি ছবির কেন্দ্রে যিশুর দিকে যায়। এই মেলবন্ধনের কথা যখন উঠলই, তখন তো মোনালিসার কথা বলতেই হবে। মোনালিসা সম্ভবত পৃথিবীর সবচেয়ে পরিচিত, সবচেয়ে বেশি আলোচিত ছবি। প্যারিসের লুভরে আজও হাজার হাজার মানুষ ভিড় করে। কেন? কি আছে এই ছবিতে? কারণ অনেক, তবে সবচেয়ে বিখ্যাত হল ওই রহস্যময় হাসিটা। ঠিক সুখেরও না দুঃখেরও না, কেমন যেন। এর পেছনে কিন্তু লিওনার্দোর একটা বিশেষ টেকনিক আছে, সোফুমাতো। সোফুমাতো মানে? ইতালীয় শব্দ, মানে হল ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়া। তিনি রঙের স্তর এমনভাবে ব্যবহার করতেন যে রেখাগুলো, বিশেষ করে ঠোঁটের কোণ, চোখের পাতা, এগুলো একটু অস্পষ্ট থাকে। কোনো শার্প লাইন নেই। ও আচ্ছা, যার ফলে মনে হয় যেন অভিব্যক্তিটা স্থির নয়, পাল্টে যাচ্ছে। ঠিক, আর চোখের দৃষ্টি, মনে হয় যেন দর্শক যেদিকেই যাক তার দিকেই তাকিয়ে আছে। এই জীবন্ত দৃষ্টি আর ওই অস্পষ্ট হাসি, এই মিলেই কি জাদুটা তৈরি হয়? মূলত তাই। সাথে আছে চরিত্রটার একটা মনস্তাত্ত্বিক গভীরতা। কেই নারী, কি ভাবছে সে, এই প্রশ্নগুলো ছবিটাকে বাঁচিয়ে রাখে। অবশ্য এর চুরি যাওয়া আবার খুঁজে পাওয়ার গল্পটাও তো কম রোমাঞ্চকর নয়। হ্যাঁ, সেটাও এর খ্যাতির একটা কারণ। কিন্তু দিনের শেষে টিকে থাকে লিওনার্দোর অবিশ্বাস্য শিল্পকুশলতা আর মানুষের মন বোঝার ক্ষমতা। এখানেই প্রশ্ন আসে, একটা শিল্পকর্মকে কালজয়ী করে কি টেকনিক্যাল পারফেকশন নাকি গভীর মানবতাবোধ? লিওনার্দোর ক্ষেত্রে মনে হয় দুটোই, আর দুটোর মিশ্রণ। কিন্তু এই লিওনার্দো তো শুধু শিল্পী ছিলেন না, তার মন তো অন্যদিকেও ছুটত। ঠিক, তিনি জানতে চাইতেন পৃথিবীটা চলে কিভাবে। তার নোটবুকগুলো তো তারই প্রমাণ। হ্যাঁ, হাজার হাজার পাতার নোটবুক, স্কেচ, নকশা, লেখা, আর লেখাগুলো উল্টো হরফে। মিরর রাইটিং, ডান থেকে বামে। কেন লিখতেন তা নিয়ে অনেক মত আছে। বামহাতি ছিলেন বলে, নাকি আইডিয়া গোপন রাখতে? হয়তো দুটোই। যাই হোক, ওই নোটবুকগুলো তার চিন্তার জগৎটাকে খুলে দেয়। কি ছিল না সেখানে? একদিকে শারীরবিদ্যা বা অ্যানাটমি নিয়ে গভীর গবেষণা। ভাবা যায়, রাতের অন্ধকারে লুকিয়ে মৃতদেহ ব্যবচ্ছেদ করতেন। তখনকার দিনে এটা কতটা ঝুঁকির ছিল। সাংঘাতিক ঝুঁকির। ধর্মীয় আর সামাজিক বাধা ছিল প্রচণ্ড, কিন্তু জ্ঞানের জন্য তিনি সেই ঝুঁকি নিয়েছেন। মানুষের পেশি, হাড়, হৃৎপিণ্ড, এমনকি গর্ভের ভ্রূণ, কি নিখুঁত সব ছবি এঁকেছেন। ছবিগুলো শুধু শৈল্পিক নয়, বৈজ্ঞানিকভাবেও অসাধারণ নির্ভুল। অনেক ভুল ধারণা তিনি শুধরে দিয়েছিলেন। আধুনিক অ্যানাটমির ভিত্তি বলা যায়। আবার অন্যদিকে প্রকৌশল, উদ্ভাবন। হ্যাঁ, উড়োজাহাজ, হেলিকপ্টারের মতো দেখতে যন্ত্র, সাজোয়া গাড়ি বা ট্যাঙ্কের নকশা, প্যারাশুট, ডুবুরির পোশাক। সহজে বহন করার মতো সেতু, হাইড্রোলিক যন্ত্র, তালিকাটা লম্বা। বেশিরভাগই তখন বানানো যায়নি প্রযুক্তির অভাবে, কিন্তু নকশাগুলো দেখলে অবাক হতে হয়। ৫০০ বছর আগে একজন মানুষ এতটা এগিয়ে কিভাবে ভাবতে পারেন? এখানেই তার জিনিয়াসটা বোঝা যায়। তিনি শুধু সমস্যা দেখতেন না, সমাধানের পথ ভাবতেন। আর দেখুন, তার শিল্পী মন আর প্রকৌশলী মন কিন্তু আলাদা ছিল না। একে অপরের পরিপূরক ছিল। একদম। পাখি কিভাবে ওড়ে সেটা পর্যবেক্ষণ করেই উড়োজাহাজের নকশা। জলের প্রবাহ নিয়ে গবেষণা কাজে লাগিয়েছেন খাল খননের পরিকল্পনায়। আবার শারীরিকবিদ্যার জ্ঞান কাজে লেগেছে মানুষ আঁকায়, আরও বাস্তবসম্মত হয়েছে। তার মানে তার কাছে শিল্প আর বিজ্ঞান আলাদা কিছু ছিল না। না, মনে হয় না। দুটোই ছিল একই অনুসন্ধানের পথ, প্রকৃতির নিয়ম বোঝা এবং তাকে কাজে লাগানো, কখনো শিল্পে, কখনো প্রযুক্তিতে। তার কৌতূহল ছিল সীমাহীন। বিভিন্ন শাখার জ্ঞানকে তিনি সহজে মেলাতে পারতেন। এটাই তাকে রেনেসাঁস মানব করে তুলেছে। কিন্তু এত প্রতিভার সত্ত্বেও তার জীবনে কিছু সমস্যাও তো ছিল। শুনেছি তিনি নাকি খুব অন্যমনস্ক ছিলেন। হ্যাঁ, এটা তার চরিত্রের একটা দিক। খুব সহজে মন বিক্ষিপ্ত হয়ে যেত। একটা কাজ শুরু করে হয়তো নতুন কিছু মাথায় এলো, অমনি আগেরটা অসম্পূর্ণ রেখে সেদিকে ঝুঁকে পড়লেন। এর ফলে তো সমস্যা হতো নিশ্চয়ই। হতো। তার নোটবুকে যেমন দারুণ সব আইডিয়া আছে, তেমনি অনেক অসম্পূর্ণ কাজের উল্লেখও আছে। তার পৃষ্ঠপোষকরা, মিলানের ডিউক, পোপ, ফ্লোরেন্সের শাসকরা, ফ্রান্সের রাজা, অনেকেই হতাশ হতেন। বড় কাজের দায়িত্ব নিতেন, কিন্তু শেষ করতে দেরি করতেন বা করতেনই না। এর কারণ হয়তো ছিল তার পারফেকশনিজম, মানে একেবারে নিখুঁত না হলে তিনি সন্তুষ্ট হতেন না।
আবার হয়তো তার মনটাই এমন ছিল, সবসময় নতুন কিছু খুঁজত। এই দেরির জন্য বা কাজ শেষ না করার জন্য তাকে কি কথা শুনতে হতো? অবশ্যই, তখনকার দিনে শিল্পীদের ওপর সময়মতো কাজ শেষ করার চাপ থাকত। লিওনার্দোকে কৈফিয়ত দিতে হয়েছে, কাজ হারাতেও হয়েছে হয়তো। যেমন মিলানে স্ফোর্জার জন্য যে বিশাল ঘোড়ার মূর্তিটা বানানোর কথা ছিল। হ্যাঁ, ব্রোঞ্জের মূর্তি, কিন্তু ফরাসি আক্রমণে সেটা আর হলো না। ব্রোঞ্জ চলে গেল কামান বানাতে। এগুলো নিশ্চয়ই তাকে কষ্ট দিত। কিন্তু এই দুর্বলতাগুলোই কি তাকে আরও মানবিক করে তোলে না? তিনি শুধু একজন সুপারহিরো ছিলেন না। ঠিক তাই, তারও সীমাবদ্ধতা ছিল। কিন্তু এত বাধা, এত সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি যা করে গেছেন তা তো অবিশ্বাস্য। সত্যি তাই। মিলানে শুধু দ্য লাস্ট সাপার নয়, ডিউকের জন্য উৎসবের আয়োজন, মঞ্চসজ্জা, সেচ ব্যবস্থা, দুর্গের নকশা, কত কি। ফ্লোরেন্সে ফিরে মোনালিসা আঁকলেন, আর্নো নদীর গতিপথ বদলানোর মতো বিশাল পরিকল্পনা করলেন। জীবনের শেষ দিকে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস তাকে খুব সম্মান দিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, রাজার প্রথম চিত্রকর, প্রকৌশলী এবং স্থপতি উপাধি দিলেন। ফ্রান্সের শেষ 3টি বছর তিনি অনেকটা শান্তিতেই কাটিয়েছিলেন। শ্যাতো দু ক্লুশেতে, সেখানে তিনি তার নোটবুকগুলো গোছাতেন, পুরনো কাজ দেখতেন। রাজা তাকে কাজের জন্য কোনো চাপ দেননি। কিন্তু শোনা যায় তিনি নাকি প্রায় ভাবতেন যে জীবনে যথেষ্ট কাজ করতে পারেননি, একটা অতৃপ্তি ছিল। সেটাও হয়তো তার চরিত্রের অংশ, সবসময় আরও ভালো করার, আরও বেশি জানার চেষ্টা। রাজান একটা কিংবদন্তি আছে যে মৃত্যুর সময় রাজা প্রথম ফ্রান্সিস তার পাশেই ছিলেন, তাকে ধরে রেখেছিলেন। সত্যি হোক বা না হোক, এটা তার প্রতি রাজার গভীর সম্মানটা বোঝায়। তার রেখে যাওয়া উত্তরাধিকার, সেটা তো অপরিমেয়। তাকে বলা হয় ইউনিভার্সাল জিনিয়াস, বহুমুখী প্রতিভার চূড়ান্ত রূপ। তার ছবি আজও কোটি মানুষকে টানে, তার নোটবুক নিয়ে আজও গবেষণা চলে। তিনি যেন দেখিয়ে গেছেন মানুষের কৌতূহল আর কল্পনার শক্তি কতটা অসীম হতে পারে। শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি সবকিছুর মধ্যে যে একটা গভীর যোগসূত্র আছে, লিওনার্দোর জীবন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি যেন মানব সম্ভাবনার এক মূর্ত প্রতীক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিতে পারি? লিওনার্দোর জীবন আমাদের কি শেখায়? আমার মনে হয়, প্রথমত কৌতূহলী হওয়া থামানো উচিত নয়। চারপাশের জগৎটাকে সবসময় প্রশ্ন করা, জানতে চাওয়া। একদম, শিশুর মতো বিস্ময় নিয়ে দেখা, আর সব কিছু থেকে শেখা, প্রকৃতি, মানুষ, বই। আর বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ খোঁজা। লিওনার্দো যেমন পারতেন, জ্ঞানকে খণ্ডিত না ভেবে একীভূত করা। নতুন কিছু শিখতে ভয় না পাওয়া, ভিন্ন ক্ষেত্রে যেতে দ্বিধা না করা। আর হয়তো এটাও যে ব্যর্থতা বা অসম্পূর্ণতা আসতেই পারে। পারফেক্ট হওয়ার চেষ্টা ভালো, কিন্তু তার চেয়েও জরুরি হলো চেষ্টা চালিয়ে যাওয়া। জ্ঞান আর সৃজনশীলতা, এই দুটোকে একসাথে কাজে লাগালে যে অসাধারণ কিছু করা সম্ভব, লিওনার্দো তার সেরা উদাহরণ। সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়। আজকের এই যুগে যখন সবকিছু এত বিশেষায়িত, হাইলি স্পেশালাইজড, আমরা কি লিওনার্দোর মতো করে ভাবতে পারি? বিভিন্ন শাখার জ্ঞানকে মেলানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, শিল্প আর বিজ্ঞান, কল্পনা আর যুক্তি, এদের এক করে দেখলে আমাদের জীবনে বা সমাজে কি নতুন কোনো সম্ভাবনা তৈরি হতে পারে? লিওনার্দো 500 বছর আগে যা ভেবেছিলেন তা কি আজও আমাদের পথ দেখাতে পারে? সত্যি ভাবার মতো প্রশ্ন।